হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেকিং উইথ শাওলি। আজকে আবার বেরিয়ে পড়েছি। আহ, খুব ঠান্ডা এখন, জানুয়ারি একদম লাস্ট উইক চলছে, বুঝতেই পারছেন কোন ছুটিতে বেরিয়েছি। তো এখন বাজে 4:50। তো আমার গাড়ি আসার কথা, এখনো আলো ফোটেনি, সেই সেই 31st মতো আলো ফোটেনি। তারপর কি হবে জানি না, দেখা যাক। চলুন, সবাইকে বাই বাই, বাবাকে বাই বাই, মাকে বাই বাই। বাই বাই করো, কষ্ট পাচ্ছে, একা একা বেরোচ্ছি মানে ভয় পাচ্ছে। টাটা, ঠিক আছে, তাহলে বেরোলাম। আহ, তো বাবা মাকে গুড বাই বলে তো বেরিয়ে পড়েছি। 5টা বাজে আমার ট্রেন, সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা 6টা 28। দেখা যাক টাইমে পৌঁছতে পারি কিনা। Bishnupur, the land of terracotta temples, or popularly known as the temple town of Bengal. কলকাতা থেকে মাত্র 132 কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় অবস্থিত বিষ্ণুপুর, যেখানে রেল ও সড়ক পথে খুব সহজেই পৌঁছে যাওয়া যায়। রেলপথে এবং সকাল সকাল বিষ্ণুপুর আসতে চাইলে তার জন্য রয়েছে সাঁতরাগাছি স্টেশন থেকে ভোর 6টা 28 রূপসী বাংলা, অথবা শালিমার স্টেশন থেকে সকাল 7টা 45 আরণ্যক এক্সপ্রেস। এছাড়াও বিকেলের ট্রেন হিসেবে রয়েছে 4:50 পুরুলিয়া এক্সপ্রেস এবং 5টা 50 শিরোমণি এক্সপ্রেস। এই দুটি ট্রেনই ছাড়ে হাওড়া স্টেশন থেকে। এছাড়াও কলকাতা থেকে সহজেই বাস ধরে বিষ্ণুপুর আসা যায়। ধর্মতলা থেকে সরাসরি সরকারি এবং বেসরকারি বাস আপনাকে বিষ্ণুপুরে পৌঁছে দেবে। ওকে, তো রিচড সাঁতরাগাছি স্টেশন, চলে এসেছি। নামিয়ে দিয়েছিল স্টেশনের কাছে, ওখান থেকে ভেতরে ঢুকতে গেলে 71 টাকা, আমাকে 71 রুপির মতো এক্সট্রা দিতে হয়। আমি সেটা দিইনি, হেঁটে হেঁটে চলে এসেছি। দিয়ে এই ওভারব্রিজ রয়েছে এখানে, খুব ইজিলি ওভারব্রিজ দিয়ে হেঁটে একদম লাস্টে হচ্ছে 1 নম্বরের রূপসী বাংলা দেবে। তো এখন সাঁতরাগাছি পৌঁছে গেছি। এখানে আমার এক মামার বাড়ি, মিঠু মামা। তো মিঠু মামা নিশ্চয়ই ব্লগটা দেখবে, তখন বলবে যে তুই মানে সাঁতরাগাছি চলে গেছিস একা একা, আমাকে জানালি না। এটা সারপ্রাইজ মিঠু মামা তোমার জন্য। তো পৌঁছে গেছি, এখন দেখা যাক। আমি অবভিয়াসলি একা যাচ্ছি, কিন্তু একটা গ্রুপের সাথে যাচ্ছি, সেই গ্রুপের সাথে দেখা হবে এবং আপনাদেরকে সব ইনফরমেশন দেবো অন দ্য ওয়ে, কিভাবে যাচ্ছি। অনেকেই ছিল সাথে, সব চলে গেছে। চলুন আমার সাথে এগোতে থাকুন, আমার জার্নিতে আমার সঙ্গে থাকুন, আমাকে সাপোর্ট করুন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাকে আমার পেজটাকে ফলো করুন, লাইক করুন, আর ভিডিওগুলোকে ভালো লাগলে শেয়ার করুন। সমস্ত ইনফরমেশন আমার ট্রাভেল রিলেটেড আমি দিতে থাকবো। তো প্ল্যাটফর্ম নাম্বার 1 আমি মনে হয় প্রথম, 5টা 44 বাজে পৌঁছে গেছি। বাকিরা এখনো কেউ কাউকে দেখছি না। শুনলেন তো, প্ল্যাটফর্ম চেঞ্জ হয়ে গেছে। প্ল্যাটফর্ম এখন 2 থেকে ছাড়বে, 1 থেকে ছাড়বে না। তো চলুন, খুব ঠান্ডা লাগছে, গ্লাভস পরে নিয়েছি। পরের দিকে এগোই। তো এই হচ্ছে ট্রেন, আমার পড়েছে কোচ D2 সিট নাম্বার 10। তো চলুন উঠে পড়ি। এই হচ্ছে আমার সিট, বসে পড়েছি ব্যাগ ট্যাগ রেখে। এবার জাস্ট ছাড়লেই বেরিয়ে পড়বো। সেদিনে রূপসী বাংলা সাঁতরাগাছি স্টেশন থেকে রাইট টাইমে ছেড়ে দিল। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য সর্ষে ক্ষেত দেখতে দেখতেই পৌঁছে গেলাম মেদিনীপুর, আমার দেখা প্রথম লালমাটির দেশে। ট্রেন এখন মেদিনীপুরে দাঁড়িয়েছে। মেদিনীপুর লালমাটির দেশ। দেখুন, আমার গন্তব্য তাহলে মেদিনীপুরও নয়, আরো কিছুটা দূরে।
মেদিনীপুর পেরোতেই নানা জানা অজানা স্টেশন পেরিয়ে আমাদের ট্রেন পৌঁছে গেল গড়বেতা স্টেশনে। একদিন এখান থেকে আপনাদের গণগণিটা ঘুরে দেখাবো, কথা দিলাম। ব্যাস, আর কি, আমার কথাটি ফুরলো, নটি গাছটি মুড়লো। শেষমেশ আমার আজকের গন্তব্য বিষ্ণুপুরে পৌঁছে গেলাম। ট্রেন আমাকে স্টেশনে ছেড়ে ছুটে চলল পুরুলিয়ার দিকে। অবশেষে দেখতে পেলাম আমার গ্রুপের অন্যান্য সঙ্গীদের। এখনো কাউকে চিনি না, এখানে সবাই সোলো ট্রাভেলার্স। তাতে কি, আস্তে আস্তে আলাপ সেরে নিয়ে এগিয়ে চললাম। সবাই পৌঁছে গেছে বিষ্ণুপুর, লাইন দিয়ে। বিষ্ণুপুর স্টেশনটা কিন্তু ভারী সুন্দর। হয়তো ট্যুরিজমকে মাথায় রেখেই এত সাজানো গোছানো এই স্টেশন। বয়স্কদের কথা ভেবে এখানে ব্যবস্থা করা হয়েছে লিফটের। তবে আমি আমার লাগেজপত্র নিয়ে ওভারব্রিজ দিয়ে উঠে এগিয়ে চললাম স্টেশনের বাইরের দিকে। বাইরে এসে যে জিনিসটা চোখে পড়লো তা হলো স্টেশন থেকে গোটা বিষ্ণুপুরের দ্রষ্টব্য স্থানগুলির দূরত্ব, যেমন রাসমঞ্চ, জোরবাংলা মন্দির, মদনমোহন মন্দির সহ বিভিন্ন মন্দির, এমনকি জয়রামবাটি এবং শুশুনিয়ার দূরত্বের একটি ম্যাপ। সেদিন কিন্তু প্রচন্ড ঠান্ডা ছিল, বা বলতে পারেন এখানে এসে ঠান্ডা একদম জমে যাচ্ছিলাম। আর তার সাথে জমে গেছিল বোধহয় আমার মাইকটাও। যাই হোক, কি আর করা, এখান থেকে একটা শেয়ার টোটো নিয়ে এগিয়ে চললাম আমাদের 3 দিনের মাথা গোঁজার ঠাইয়ের দিকে। আমাদের এবং আমাদের লাগেজ স্টেশন থেকে আনার জন্য হোটেল থেকেই পাঠানো হয়েছিল টোটো এবং একটি ট্রেকার। ট্রেকার থেকে মালপত্র নামিয়ে ঢুকে পড়লাম আমাদের গেস্ট হাউস শিবকালী লজে। স্টেশন থেকে এই লজে পৌঁছতে সময় লাগে মাত্র 10 মিনিট। লজে ঢুকতেই সার্ভ হয়ে গেল ব্রেকফাস্ট, গরম গরম এগ টোস্ট, নলেন গুড়ের রসগোল্লা এবং চা। লজটা বেশ সুন্দর। নয়েজ হচ্ছে এখন, কারণ ফোনটা চার্জে ছিল, এখন মাইকটা দেওয়া নেই। তো দেখুন, এখানে বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হয়। আর হচ্ছে আমার রুমটা ক্লিন হচ্ছে, রুমটা ক্লিন হয়ে গেলে রুমটা দেখাবো। আর একটা রুমে 2 জন করে থাকবো। আমার সাথে যে রয়েছে সেও আমার এজেরই, তো বেশ ভালো লাগছে, ফ্রেন্ডলি খুব। আর একটুখানি হোটেলের মালিকের সাথে কথা বলবো, দেখি হোটেল মালিককে পাওয়া যায়। ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে নিলাম। চলুন এবার তবে আমার রুমটা একটু ঘুরে দেখাই। এই হলো আমার ডাবল বেডের এসি রুম। এখানে আপনারা নন এসি রুমও পেয়ে যাবেন। আমাদের রুমে ছিল ফ্রি ওয়াইফাই, একটি টিভি, গিজার সমেত অ্যাটাচ বাথরুম, একটি খাবার টেবিল, তোষক বালিশ এবং অবশ্যই কম্বল সমেত ডাবল বেডের খুব কমফোর্টেবল একটা বিছানা। আচ্ছা, এবারে আমি শিবকালী লজের যিনি ওনার আছে তার সাথে একটুখানি কথা বলবো। এই দাদাকে অনেকবার ডিস্টার্ব করলাম। তো দাদা, আপনার নামটা বলুন, আর আপনি একটু জোরে বললেই হবে। আমার নাম বিশ্বজিৎ সেন। হ্যাঁ, আমি শিবকালী লজের ওনার। হ্যাঁ। আমার এখানে রুম আছে, এসি আছে, নন এসি আছে, নন এসি আছে, গিজার, অল রুম গিজার আছে পাওয়া যাবে, এবং আপনার ধরুন ম্যারেজ হলও আছে, আপনার কমিউনিটি হলও আছে। আর আমার এখানে 2 নাইটস 3 ডেজ এর একটা প্যাকেজ ট্যুরও হয়, যেটা আপনার মুকুটমণিপুর, শুশুনিয়া এখান থেকে বেড়াতে নিয়ে যাওয়া হয়, এবং জয়রামবাটি কামার সাথে এটা একটা প্যাকেজ ট্যুর হয়, এবং বিষ্ণুপুর ঘোরানোর জন্য আলাদা একটা প্যাকেজ ট্যুর আছে। সমস্ত ট্যুরই আমার এখান থেকে করা হয়, এবং আপনারা যারা আসবেন তাদের আশা করি কোনো অসুবিধা হবে না। এখানে রুম রেন্টটা একটুখানি বলুন দাদা। রেন্টটা আছে আমার 800 থেকে 1000 টাকার মতো আছে। এটা আপনার ডবল বেড, আর আপনার 4 বেড আছে 1500 মতো। আচ্ছা, আর সবই আছে, ফেসিলিটিস আছে দেখলাম, হ্যাঁ, যে গিজার আছে, সমস্ত কিছু ফ্যাসিলিটি আছে। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ। মল্লভূম রাজ্যের অন্যতম প্রাচীন শহর বিষ্ণুপুর। ইতিহাস ও সংস্কৃতির এক অদ্ভুত মেলবন্ধন রয়েছে এখানে। 997 খ্রিস্টাব্দে 10ম মল্লরাজা জগৎ মল্ল নিজের রাজধানী প্রদ্যুম্নপুর থেকে সরিয়ে বিষ্ণুপুরে নিয়ে আসেন। নতুন রাজধানীতে শুরু হয় লোকের বসবাস। প্রথম অবস্থায় মল্লরাজারা ছিলেন শাক্ত ধর্মাবলম্বী। কথিত আছে আজ থেকে প্রায় 400 বছর আগে মল্ল রাজকোষে জমা পড়ে শ্রী চৈতন্য শিষ্য শ্রীনিবাস আচার্যের বৈষ্ণব পুঁথি।
খোয়া যাওয়া পুঁথির সন্ধান করতে করতে শ্রীনিবাস আচার্য এসে হাজির হন মল্লরাজ দরবারে। তৎকালীন মল্লরাজা বীর হাম্বি শ্রীনিবাস আচার্যকে পুঁথির বিষয়বস্তু বুঝিয়ে বলার অনুরোধ জানান। রাজার অনুরোধে শ্রীনিবাস আচার্য পুঁথি পাঠ করলে বীর হাম্বির বৈষ্ণব ধর্মে অনুরক্ত হয়ে সে ধর্ম গ্রহণ করেন এবং ওই ধর্মকে রাজ ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করেন। এরপর থেকেই বিষ্ণুপুরে গড়ে ওঠে একের পর এক সুদৃশ্য টেরাকোটার মন্দির। আজ আর সেই রাজ্যও নেই, রাজপাটও নেই, কিন্তু যা আছে তাই হলো আমাদের বাংলার অতি প্রিয় প্রাচীন টেরাকোটা শিল্প ও টেরাকোটা মন্দির। পাথরের আমদানির অভাবে বাংলার শিল্পীরা ইট পুড়িয়ে তৈরি করেন এমন স্থাপত্যশৈলী যার মধ্যে লুকিয়ে রয়েছে নানা পৌরাণিক গল্পকথা ও ইতিহাস। আজ আমি আপনাদের সেই সব মন্দির, রাজবাড়ি, রাজদরবার ঘুরে দেখাবো। চলুন। বিষ্ণুপুর ভ্রমণের একটি আইডিয়াল বাহন হলো সাইকেল রিক্সা। এখানে এসে মনে হচ্ছিল যেন কয়েক শতাব্দী পিছিয়ে গেছি। আর সেই পোড়া ইটের দশকের স্বাদ গ্রহণ করতে অবশ্যই উঠে পড়ুন কোনো একটি সাইকেল রিক্সা কিংবা টোটোতে। এখানকার সাইকেল রিক্সা চালকরা প্রায়শই ক্যানি গাইড হিসাবে ভ্রমণকারীদের বিষ্ণুপুরের আকর্ষণীয় গল্প এবং ঐতিহাসিক উপাখ্যানের সাথে আমন্ত্রণ জানিয়ে থাকেন। বলছি, এখানে হচ্ছে কিরকম রেট আছে পুরো জায়গাটা ঘুরে দেখতে? সরকারের রেট আছে 200 টাকা। 200 টাকা ঘন্টা। 200 টাকা 2 ঘন্টা? না, 1 ঘন্টায় 200 টাকা। 1 ঘন্টা 200 টাকা। আপনাদের কি রেট এরকম ফিক্স রেট আছে? এটা আমার সরকার থেকে বেঁধে দিয়েছে রেটটা। আর এটা মোটামুটি কিরকম সময় লাগে যে পুরোটা কভার করতে? 2 ঘন্টা কি 2.5 ঘন্টা লাগে? 2-2.5 ঘন্টা লাগে। আচ্ছা। এখানে কামানো আছে, মা মিন্নময়ের মন্দির আছে, ছোট রথ আছে, হ্যাঁ, অনেক কিছু আছে, সাতবাড়ি আছে, পোড়ামাটির হাট আছে। সবটা তো 1 ঘন্টায় হয় না, না 2 ঘন্টা 3 ঘন্টা লাগে, তাই তো? 4 জনের টোটো একটা নিলে আপনারা 1 ঘন্টায় 200 টাকা। বিষ্ণুপুরের টেরাকোটার বিখ্যাত মন্দিরগুলির মধ্যে প্রথম যেখানে গিয়েছিলাম তা হলো রাসমঞ্চ। বিষ্ণুপুরের সকল দর্শনীয় স্থান ঘুরে দেখার টিকিট মূল্য হলো 25 টাকা, যার টিকিট আপনারা রাসমঞ্চের গেটের কাছ থেকেই পেয়ে যাবেন। রাসমঞ্চের স্থাপত্যশৈলী এখানের অন্য সকল টেরাকোটা মন্দিরের থেকে আলাদা। আনুমানিক 1600 খ্রিস্টাব্দে মল্লরাজ বীর হাম্বির বৈষ্ণব ধর্মে দীক্ষিত হওয়ার পর এই সৌধটির প্রতিষ্ঠা করেন। স্থানীয় মাকড়া বা ল্যাটেরাইট পাথরের তৈরি এই সৌধটি দেখলে মনে হয় ঠিক যেন ইজিপশিয়ান পিরামিড, বাংলার আটচালা ও মুঘল আর্টের সংমিশ্রণে তৈরি করা হয়েছে। এই উন্নত মানের বর্গাকার সৌধটির কেন্দ্রস্থলে রয়েছে ছোট একটি গর্ভগৃহ এবং তার 3 দিকে রয়েছে বারান্দা। গর্ভগৃহের বাইরের চারদিকে 3টি সারিতে খিলানযুক্ত দ্বার দেখতে পাওয়া যায়। এই সৌধটি প্রতি বছর রাস উৎসবের সময় অন্যান্য মন্দির থেকে আনিত বিগ্রহগুলি একসঙ্গে রেখে পূজা করার কাজে ব্যবহার করা হতো। প্রতি বছরের মতো আগের বছরও রাস উৎসবের সময় অর্থাৎ 23 থেকে 27 ডিসেম্বর এখানে চলেছে বিষ্ণুপুর মেলা। চলে এলাম আমার পরবর্তী গন্তব্য শ্যামরাই মন্দিরে। এই মন্দিরটি পোড়া ইটের তৈরি পঞ্চরত্ন মন্দিরগুলির মধ্যে শ্রেষ্ঠ ধরা হয়। 1643 খ্রিস্টাব্দে বীর হাম্বিরের পুত্র মল্লরাজ রঘুনাথ সিংহ এটি স্থাপন করেন। ইটের তৈরি এই মন্দিরটির ছাদটি চতুর্ভুজাকার বাঁকানো চালা ছাদ আকৃতির এবং 5টি চূড়া বিশিষ্ট। মাঝের চূড়াটি 8টি করিডোর দিয়ে ঘেরা অষ্টভুজ আকৃতির। টেরাকোটা অলঙ্করণের উৎকর্ষ এবং প্রাচুর্য মন্দিরটিকে অনন্য করে তুলেছে। উন্নত পর্যায়ের লতাপাতার অলঙ্করণ এবং কৃষ্ণলীলা দৃশ্যের পাশাপাশি বৃত্তাকার প্যানেলের ভিতর রাসমণ্ডল ও অপরাপর প্রাসঙ্গিক উপাখ্যানের সমন্বয় উল্লেখযোগ্য। এছাড়াও সমাজ জীবন, পৌরাণিক উপাখ্যান, রামায়ণ ও মহাভারতের বিভিন্ন ঘটনাবলী, শৈব ও শাক্ত উপাসনা সম্পর্কিত ঘটনার আলংকারিক অন্তর্ভুক্তি মন্দিরটিকে আরও প্রশংসনীয় করে তুলেছে। প্রধান প্রবেশদ্বারের উপর অবস্থিত প্রতিষ্ঠালিপি অনুসারে এই রত্নভোলা দেবালয়টি রাধা কৃষ্ণের নামে উৎসর্গীকৃত।
এরপর পৌঁছে গেলাম কেষ্টরাই মন্দির বা জোর বাংলা মন্দির। কেষ্টরাই নামে বহুল পরিচিত এই দেবালয়টি হল টেরাকোটার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। এটি গঠন বৈচিত্র্য এবং সূক্ষ্ম টেরাকোটার কাজের জন্য বিখ্যাত। 1655 খ্রিস্টাব্দে রাজা প্রথম রঘুনাথ সিংহ জোর বাংলা মন্দিরের নির্মাণ করেন। জোর বাংলা অর্থাৎ দুটি বড় দোচালা বাংলা বা সোজা ভাষায় কুটির লম্বালম্বিভাবে যুক্ত হয়ে মন্দিরটি গড়ে উঠেছে। মাঝখানে রয়েছে ইট নির্মিত একটি চারচালা, যা দেখতে অবিকল কুটিরের মতো। দক্ষিণমুখী এই মন্দিরটি একটি বর্গাকার উচ্চবেদির ওপর নির্মিত। বহির্ভাগে অবস্থিত দোচালাটি দালান এবং আভ্যন্তরীণ দোচালাটি গর্ভগৃহ হিসাবে ব্যবহৃত হয়। বিবিধ প্রকারের উৎকৃষ্ট টেরাকোটার নকশা সম্পূর্ণ মন্দির জুড়েই রয়েছে। কৃষ্ণলীলা, পৌরাণিক উপাখ্যান, মহাভারত রামায়ণের কাহিনী, হিন্দু দেবলোকের অজস্র চিত্র, শিকার ও সামাজিক দৃশ্যের পটভূমি টেরাকোটার নকশার মাধ্যমে মন্দিরের গাত্রে সর্বত্র প্রতিফলিত হয়েছে। এই মন্দিরটি বাংলার এক বিরল স্থাপত্য শিল্পের নিদর্শন ও ঐতিহ্যকে বহন করে। এখানে সব জায়গাতেই দেখতে পাচ্ছি এরকম মাটি জিনিসের দোকান, হাতের কাজের শঙ্খের মধ্যে ডিজাইন করা সুন্দর সুন্দর এরকম দোকান। এখানে শুধু গামছা নিয়ে দেখেছি বসেছে। এটা কি বাঁকুড়ার গামছা? এটা কত করে গামছা? এটা 100 টাকা জোড়া, 120 টাকা জোড়া, 140 টাকা জোড়া। মানে 100, 120, 140। চাদর আছে। দাদা কি এখানে বসেন সব সময়? 12 মাস 30 কাজ যে কোনো দিন আছে। এই প্যাঁচাটা আপনার হাতে তৈরি? হ্যাঁ। কত এটার দাম? 800। সুন্দর। ছোটগুলো বুঝতে পেরেছি, দেখেছি, বাট এটা খুব সুন্দর লাগছে। পলিচুনের শিল্পকার্যের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য হল এই একরত্ন শ্রেণীর রাধাশ্যাম মন্দির। 1758 খ্রিস্টাব্দে মল্লরাজ চৈতন্য সিংহ দ্বারা স্থাপিত বর্গাকৃতি দক্ষিণমুখী মন্দিরটি প্রাচীর বেষ্টিত ও প্রশস্ত অঙ্গনের ভিতরে অবস্থিত। মন্দিরের গায়ে আঁকা ভাস্কর্যে কিছুটা পঙ্খের আবরণ বর্তমান রয়েছে এখনো। পাশের ভগ্নপ্রায় মন্দির থেকে বিগ্রহ তুলে এনে এই মন্দিরে রাখা হয়েছে এবং এখানে এখনো নিয়মিত পূজার্চনা করা হয়। রাধাশ্যাম মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে মৃন্ময়ী মায়ের মন্দির। টেলিভিশন ধারাবাহিকের শুটিং চলার কারণে সেদিন মায়ের মন্দির সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়েছিল। এই মন্দিরের কাছেই শুনেছি বিক্রি হয় বিষ্ণুপুরের বিখ্যাত ডোকরা শিল্পের জিনিসপত্র। এইখানেই ছোট্ট করে একটা টি ব্রেক নিয়ে নিলাম। আমাদের সকলকে চা খাওয়ালো আমাদেরই এক ভ্রমণ সঙ্গিনী পম্পাদি। চায়ের রথ, কাপ চা, একদম দারুণ চা, তাই না? আবার উঠে পড়লাম টোটোতে। মহারাজ বীর হাম্বির উদ্যানকে পাশে রেখে এগিয়ে চললাম মল্লরাজার বাড়ি ও গড় দরজা দেখতে। বিষ্ণুপুরের দুর্গের 2টি প্রবেশদ্বার রয়েছে। স্থানীয় লোকেরা তাদেরকে গড় দরজা বলে সম্বোধন করতেন। মূর্ছা পাহাড়ের পাশে পাথরের তৈরি একটি ছোট ঢিবি আছে। ছোট গেটটি অতিক্রম করার পরে একটি বিশাল গেট আছে, যেটি ছিল বিষ্ণুপুর রাজত্বের প্রবেশদ্বার। গড় দরজা শত্রুদের হাত থেকে রক্ষার জন্য তৈরি করা হয়েছিল। এটির একটি বিশাল ছাদ এবং গোপন কক্ষ রয়েছে। সৈনিকরা গড় থেকে অনধিকার প্রবেশকারীদের চিহ্নিত করে রাখত এবং তাদের উপর অতর্কিতে আক্রমণ করত এই দরজার ভিতর থেকে। এই গড় দরজা থেকেই খুব সুন্দর একটি সানসেট দেখা যায়। অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে থাকা গড় দরজা দেখে চলে গেলাম রাজবাড়ির দিকে। এটি হলো মল্লরাজার রাজবাড়ি। এই রাজবাড়ি এখন ভগ্নাবশেষ প্রায়। শুনলাম এটিকে আগে হাওয়া মহলও বলা হতো। চলুন স্থানীয় মানুষের কাছ থেকেই এই রাজবাড়ির গল্প শুনি। এটার নাম অ্যাকচুয়ালি হাওয়া মহল, ঠিক আছে? আচ্ছা। ওটা ওই যে খোপগুলো দেখতে পাচ্ছেন, ওটা দরদালান ছিল, 4টাতে একসঙ্গে সংযোগ ছিল। আচ্ছা, ঠিক আছে। এখন যেটুকু রয়েছে, হ্যাঁ, এটা পড়ে গেছে। এটা রাজবাড়ির ঘাট। এই ঘাটটা এখন রয়েছে। চলো।
পিছনে, ওই ঝোপটার পিছনে মৃন্ময়ী মন্দির। আচ্ছা, ঠিক আছে, ওই যে ওই বড় ঝোপটা। এখানে কি রাজবাড়িতে স্নান টান করা হতো? হতো আগে, এই ঘাটে অনেক আগে। হ্যাঁ, মানে এই সিঁড়িগুলো দেখে নামতে হবে। পরে ওই ঘাটটা বানানো হয়েছে, ওখানে ওনারা থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা অনেকটা, এই ঘাটটা কি ব্যবহার করা হয়? ওইটা মনে হয় হয়। আচ্ছা আচ্ছা, ওই মায়েরই কাজের, ওই যে ফুল টুল ফেলা হয়, আচ্ছা আচ্ছা, মৃন্ময়ী মায়ের যে আচ্ছা। মন্দির এদিকে রয়েছে, মৃন্ময়ী যেখানে শুটিং চলছে সেই মন্দিরেরই জন্যই ঘাটটা ইউজ করা হয়। দেখুন ওটা দিয়ে উঠে ওখানেও রাজবাড়ির লোকেরাই থাকে। আচ্ছা আচ্ছা, আর নতুন বিল্ডিং করে রেখে হয়েছে। ওকে ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। সূর্যটা এখন সানসেটটা হচ্ছে। হ্যাঁ, পুরোটাই তো তো এটাকে ভেঙে দেবে স্ট্রাকচারটাকে, এই জন্য মানে এটা উঠেছে দিয়ে এটাকে ফুঁড়ে উঠেছে, তো এই জায়গাটাকে ভেঙে দেওয়া হয়েছে যাতে যেটাতে পুরোটা স্ট্রাকচারটা দাঁড়িয়ে একটু থাকে, থাকে। দাঁড়িয়ে থাকে। কি সুন্দর লাগছে না গাছটাকে? হ্যাঁ ওটাই। কি সুন্দর লাগছে। বিষ্ণুপুর থেকে ছিন্নমস্তা মন্দির ও পোড়ামাটির হাট যাওয়ার পথেই দেখতে পাবেন এক বিশাল আকার কামান। দলমাদল কামান নামে খ্যাত লোহার এই কামানটি মল্ল রাজাদের সময় প্রস্তুত কামানগুলির মধ্যে সর্বাপেক্ষা বৃহৎ। কামানটির দৈর্ঘ্য হল 3.8 মিটার এবং এর মুখগহ্বরের ব্যাস 29.2 সেন্টিমিটার। এই কামান সম্পর্কে প্রচলিত লৌকিক উপাখ্যান অনুযায়ী রাজা গোপাল সিংহের আমলে রাজ পরিবারের ও নগরের রক্ষক দেবতা মদন মোহন স্বয়ং বর্গী সেনাপতি ভাস্কর রাওয়ের বিরুদ্ধে এই কামান ব্যবহার করেছিলেন। বিষ্ণুপুরের উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলির মধ্যে পাথরের রথ অন্যতম। বিষ্ণুপুরের ইতিহাস তো আমি আপনাদের আগেই জানিয়েছি। পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার আদলে বিষ্ণুপুরের রাজ আনুকূল্যে চালু হয় রথযাত্রা উৎসব। রাজ দরবারের অদূরে নির্মিত হয় পাথরের অসাধারণ সুন্দর রথ। সময়ের সঙ্গে সঙ্গে বিষ্ণুপুরে মিটেছে রাজপাট, কিন্তু বিষ্ণুপুরে রথযাত্রার গরিমা আজও অমলিন। সন্ধেবেলা এখন শেষ পাতে এসে গেছে চিকেন পকোড়া গরম গরম আর সস, চা বললো দিয়ে যাবে। তো বিষ্ণুপুরে আজকে প্রথম দিন, আপনাদের সব এখানকার যে পোড়ামাটির মন্দিরগুলো আছে ঘুরে দেখালাম। এর পরের দিন মানে এর পরের এপিসোডে থাকবে পোড়ামাটির হাট আর তাঁতির বাড়ি, অর্থাৎ যেখানে বিষ্ণুপুরের অথেন্টিক স্বর্ণচুরি পাওয়া যায়। তো এপিসোড 1 ডে 1 এপিসোড 1 বিষ্ণুপুর মুকুটমণিপুর জয়রামবাটি কামারপুকুরের এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক অ্যাকাউন্ট চিকেন উইথ শাওলিকে ফলো করুন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চিকেন উইথ শাওলিকে ফলো করুন। পাশে থাকুন, ভালো থাকবেন। বাই বাই।